ওয়েলকাম এভরিওয়ান মেডিসিনারিওয়ের নেক্সট পার্ট অফ দ্য অপারেটিভ ইএনটি যেটা আমরা ট্রাকেস্টমি পার্ট 3তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব কমপ্লিকেশনস অফ ট্রাকেস্টমি অ্যান্ড অ্যাডভাইস টু দ্য পেশেন্ট আফটার ট্রাকেস্টমি। এর আগে আমরা জেনে নিই যে ট্রাকেস্টমি করার সময় পজিশনিংটা কেমন হবে। তো পেশেন্ট কিন্তু সুপাইন পজিশনে থাকবে এবং পিলো আন্ডার দ্য শোল্ডার্স থাকবে এবং নেক এক্সটেন্ডেড থাকবে, অনেকটা রুজ পজিশনের মতো। আনকনশাস পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া লাগে না, কিন্তু কনশাস পেশেন্টের ক্ষেত্রে আমরা 1 to 2% লিগনোকেইন উইথ এপিনেফ্রিন মানে ইনফিল্ট্রেশন করে, মানে লাইন অফ ইনসিশনে আমরা ইনফিল্ট্রেশন করে আমরা ডিসেকশন করতে পারি। কখনো কখনো জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ ইন্টিবেশন আমরা ইউজ করতে পারি। আর অপারেশনের ক্ষেত্রে ইনসিশন আমরা কীভাবে দিতে পারি, একটা ভার্টিক্যাল ইনসিশন দিতে পারি যেটা ক্রিকয়েড কার্টিলেজ থেকে স্টার্নাল নচ পর্যন্ত এক্সটেন্ড করবে, কিংবা আমরা ট্রান্সভার্স ইনসিশন দিতে পারি যেটা 5 সেন্টিমিটার লং হয় এবং আমরা 2 ফিঙ্গার ব্রেথ এবভ দ্য স্টার্নাল নচ দিয়ে থাকি ইলেকটিভ প্রসিডিউরে। তাহলে যখন আমরা ভার্টিক্যাল ইনসিশন দিব সেটা কিন্তু মেইনলি ইমার্জেন্সি অ্যান্ড ইলেকটিভ প্রসিডিউর ব্যবহার করা হয় এবং এটা ব্লিডিং কম হয় এবং টিস্যু ডিসেকশনও কম হয়। আর যদি ট্রান্সভার্স ইনসিশন আমরা ইউজ করি, এটা মেনলি যে কসমেটিক্যালি বেটার স্কার, কোনো অভিনেতাদের ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে এটুকুই ছিল ইনসিশন সম্বন্ধে। এখন আমরা কমপ্লিকেশন অফ ট্রাকেস্টমি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এটা আমরা 3 ভাগে ভাগ করে বলছি, যেটা ইমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট এবং লেট। ইমিডিয়েটের মধ্যে হিমোরেজ হতে পারে, কারণ আমরা জানি যে ট্রাকেস্টমি করার সময় এর পাশে কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সে কিন্তু মোস্ট ভাস্কুলার স্ট্রাকচার কিংবা ভেসেল, যেমন অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, ইনফিরিয়র থাইরয়েড ভেইন, এগুলো থেকেও কিন্তু হিমোরেজ হতে পারে। এরপরে এয়ার এম্বোলিজম হয়। তো এয়ার এম্বোলিজম কীভাবে হয়, আমরা যখন ওপেনিং করলাম তখন লার্জ নেক বিন থাকে, তো এই লার্জ নেক বিনে কিন্তু এয়ার সাকড হয়ে সেটা র্যাপিডলি রাইট এট্রিয়ামে যেতে পারে এবং টেম্পোনেড হয়ে সেখানে কিন্তু ইমিডিয়েটলি ডেথ হয়ে যেতে পারে। তাহলে এয়ার এম্বোলিজম কিন্তু মোস্ট ডেঞ্জারাস। আমরা যখন ক্লিনিক্যালি নেক ডিসেকশন করি তখন ইন্টারনাল জুগুলার ভেইনটা বাদ দিই, কেন? আর কোন অংশটা আমরা বাদ দিই? নিচের অংশটা আমরা সাধারণত বাদ দিই এবং ডাবল সিকিউর করে বেঁধে দিই, নইলে এয়ার এম্বোলিজম হয় অপারেশন টেবিলেই কিন্তু রুগী মারা যাবে। তাহলে এটুকু ছিল ইম্পর্টেন্স। আর অ্যাপনিয়া হয় 3rd নাম্বারে। অ্যাপনিয়া কেন হয়? সাডেন ওয়াশিং আউট অফ কার্বন ডাইঅক্সাইড, যার কারণে রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করার যে ট্রিগার কার্বন ডাইঅক্সাইড সেটা থাকে না এবং সিজেশন হয়, রেসপিরেশন হয়, অনেক সময় মারা যায়। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য আমরা কী করি, যে ফুটাতে আমরা থাম দিয়ে অনেক সময় ডেকে দেই, কিংবা মাউথ টু টিউব ব্রেথিং করি, অথবা একটা গসপেস দিয়ে ফুটাটা ঢেকে দেয়। বইতে অবশ্য বলা আছে যে মিক্সচার অফ 95% অক্সিজেন এবং 5% কার্বন ডাইঅক্সাইড ওর অ্যাসিস্টেড ভেন্টিলেশন দিতে। এগুলো সাধারণত আমরা প্র্যাকটিক্যালি করি না। আচ্ছা, এরপরে লোকাল ড্যামেজ কী হতে পারে? ইঞ্জুরি টু রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ হতে পারে, ইঞ্জুরি টু ইসোফেগাস হতে পারে, ইঞ্জুরি টু এপিক্যাল প্লিউরা হতে পারে, সেখানে আমরা নিউমোথোরাক্স হতে পারে। তাহলে নিউমোথোরাক্স হলে আমরা কীভাবে এটাকে ম্যানেজ করব? একটা টিউব ইনসার্ট করব বিটুইন অ্যান্টেরিয়র অফ দ্য ট্রাকিয়া অ্যান্ড সফট টিস্যু অফ অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, তাহলে কিন্তু নিউমোথোরাক্সটা আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে এসপিরেশন অফ ব্লাড হয়ে হিমোথোরাক্স হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এগুলো ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে। ইন্টারমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে রিকশনারি এবং সেকেন্ডারি হিমোরেজ হতে পারে। ডিসপ্লেসমেন্ট অফ টিউব এবং ব্লকিং অফ টিউব, এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় টিউব থাকার পরও কিন্তু পেশেন্ট কী হয়ে যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তাহলে বুঝতে হবে যে এখানে ডিসপ্লেসমেন্ট অথবা ব্লকিং হয়েছে। তাহলে তখন কি করতে হবে, সাথে সাথে কিন্তু টিউবটা খুলে দিতে হবে। সেক্ষেত্রে পেশেন্টের ডিসকমফোর্ট ফিল হতে পারে, বাট সেখানে মারা যাবে না। কিন্তু ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লকিং অফ দ্য টিউব হলে কিন্তু পেশেন্ট মারা যায়, এবং সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের অবশ্যই এটা ডাক্তারের একটা কনসার্ন যে ডাক্তার কিন্তু এতে দোষী হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর একটা গ্রেভ কমপ্লিকেশন সাবকিউটেনিয়াস এমফাইসিমা। ঠিক আছে, সাবকিউটেনিয়াস এমফাইসিমা কেন হয়? যদি স্কিন ইনসিশন বেশি সুচার করা হয় বা টাইটলি প্যাক করে দেওয়া হয়, তখন কিন্তু সাবকিউটেনিয়াস এমফাইসিমাটা ডেভেলপ করে থাকে, অথবা যদি স্টোমাটা ছোটো হয়ে যায়। তাহলে এই জন্য কী করতে হবে, সাবকিউটেনিয়াস এমফাইসিমা প্রিভেন্ট করার জন্য স্কিন ইনসিশন সুচার করব না কিংবা টাইটলি প্যাক করব না, যার কারণে যে এয়ারগুলা সহজেই স্কিন থেকে কিন্তু বের হতে পারবে। এজন্য আমরা ট্রাকেস্টমি টিউব যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা খেয়াল রাখবো, যাতে সাবকিউটেনিয়াস এমফাইসিমা না হয়। এটাতে কিন্তু পেশেন্টের স্কিন ফুলে টুলে একবার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে ট্রাকিয়াইটিস অ্যান্ড ট্রাকিওব্রঙ্কাইটিস উইথ ক্রাস্টিং ইন ট্রাকিয়া। তাহলে এইটা আমি আগে বলে ফেলছি যে এটা প্রিভেন্ট করার জন্য আমাদের কী করতে হবে, রুম হিউমিডিফিকেশন রাখতে হবে, এবং যদি হয়ে যায় ক্রাস্টিং তাহলে এটা লুজনিংয়ের জন্য এসিটাইলসিস্টিন কিংবা যেটা মিকোলাইটিক্স বললাম, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে এটেলেক্টাসিস এন্ড লাং এমসিস হতে পারে, লোকাল অন্ড ইনফেকশন অ্যান্ড গ্র্যানুলেশন হতে পারে। এগুলো ইন্টারমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে। লেট কমপ্লিকেশনের মধ্যে হিমোরেজ ডিউ টু ইরোশন অফ মেজর ভেসেল হতে পারে, লেরিঞ্জিয়াল স্টেনোসিস হতে পারে। তাহলে এখানে হিমোরেজ ডিউ টু ইরোশন অফ মেজর ভেসেল বললাম,
ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস কেন হয়? পেরিকন্ডাইটিস অফ ক্রিকয়েড কার্টিলেজের জন্য। তারপরে ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে ট্রাকিয়াল আলসারেশন ইনফেকশনের কারণে। ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা হতে পারে ডিউ টু প্রলংড ইউজ অফ কাফ টিউব অর ইরোশন অফ ট্রাকিয়া বাই দ্য টিপ অফ ট্রাকিওস্টমি টিউব। তারপরে হচ্ছে তার ট্রাকিওকিউটেনিয়াস ফিস্টুলা হতে পারে। তারপরে হচ্ছে তার প্রবলেম অফ ডিকনুলেশন করার সময় কিন্তু তার প্রবলেম হতে পারে মেনলি ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেনে। তো এটুকু ছিল হচ্ছে কমপ্লিকেশনস অফ ট্রাকিওস্টমি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে আমরা ট্রাকিওস্টমি করার পর একটা পেশেন্টকে কী অ্যাডভাইস দিব? তাকে হচ্ছে বলবো যে ডুব দিয়ে যাতে গোসল না করে, কারণ ছিদ্রটা রয়ে গেছে, সাঁতার কাটবে না, পানিপথে যাতায়াত করবে না, নৌকা ভ্রমণ নিষেধ, ভারী ওজন বহন করবে না, ময়লা আবর্জনা বা ধোঁয়াযুক্ত পরিবেশে যাবে না, মশারির নিচে ঘুমাবেন, আর হচ্ছে ছাতা হাতে বের হবে যে বৃষ্টি পানিতে যাতে না ভিজে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ইএনটি ওয়ার্ডের যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের সামনেই কিন্তু এটা আছে, এবং টিচাররা কিন্তু এটা ভাইভাতে মোস্টলি মানে ইনভেরিবলি এটা জিজ্ঞেস করে। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাঁতার কাটা যাবে না, ডুব দিয়ে গোসল করা যাবে না, নৌকা ভ্রমণ করা যাবে না, ছাতা হাতে বৃষ্টিতে বের হতে হবে, মশারি টেনে ঘুমাতে হবে, ধোঁয়াযুক্ত পরিবেশ অ্যাভয়েড করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, ভারী জিনিস বহন করা যাবে না। তো এটুকুই ছিল ট্রাকিওস্টমি সম্বন্ধে। আমরা ট্রাকিওস্টমির পার্ট 1 এবং পার্ট 2 পার্ট 3তে সবগুলো সেগমেন্ট সম্বন্ধে আলোচনা করেছি। ডেফিনেশন, টাইপস অফ ট্রাকিওস্টমি, এইমস অফ ট্রাকিওস্টমি, ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টমি, পজিশনিং ডিউরিং ট্রাকিওস্টমি, শর্ট স্টেপস আমরা আলোচনা করেছি। তারপর কমপ্লিকেশন অফ ট্রাকিওস্টমি, অ্যাডভাইস আফটার ট্রাকিওস্টমি এবং ট্রাকিওস্টমি কেয়ার সম্বন্ধে আলোচনা করলাম। এগুলোই মেনলি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো ধন্যবাদ সবাইকে।